অনেকেই চিন্তার মধ্যে পড়ে গেছে, এফ সালমান রহমান আবার কে? অনেকেই চেনে, অনেকেই চেনে না। এফ সালমান রহমান বাংলাদেশের ধনীদের ভিতরে একজন অন্যতম। 1 থেকে 5 পর্যন্ত ধনীর যদি সিরিয়াল করা হয়, এই এফ সালমান রহমান তার মধ্যে থাকবে। এই এফ সালমান রহমানের মুখে কিন্তু অনেক দাড়ি ছিল না? সেই দাড়ি এখন কোথায় দেখছেন আপনারা? হ্যাঁ, এফ সালমান রহমানের মতন গুন্ডারা, এফ সালমান রহমতের মতন নাস্তিকেরা, এই বেঈমানগুলো তারা শুধু সামনে দাড়ি রেখে যখন তারা বিপদে পড়েছে, নৌকার মাঝিগুলো ওই নৌকার মধ্যে উঠেই দাড়ি সব সেভ করে ক্লিন করে পালাতে ধরেছিল। পালাতে পারছে? আমার প্রশ্ন ভাই এক জায়গায়, আহা, এই মানুষগুলো এত উন্নয়ন করলো, এই মানুষগুলো মানুষের এত ভালো কাজ করলে এরা পালায় কেন? আচ্ছা, ভালো কাজ যারা করে এরা কি কখনো পালায়? কথা বলেন না কেন? জেনে খুশি হবেন, এফ সালমান রহমান মুখ ভর্তি তার দাড়ি ছিল, সব দাড়িগুলো কর্তন করে ক্লিন সেভ করে পালাতে ধরছিল। কোস্ট গার্ড তাদেরকে অ্যারেস্ট করেছে। অ্যারেস্ট করার পরে বর্তমানে এফ সালমান রহমান সহ আনিসুল ইসলাম 10 দিনের শ্বশুর বাড়ি ঢুকছে। কোন বাড়ি? শ্বশুর বাড়ি চেনেন না? ডিবি অফিসে ঢুকছে। কেন ঢুকাছে, কিসের জন্য জানেন? এতদিন শুনতাম ডিম থেরাপি, না, আমরা বলবো এফ সালমান রহমানকে শ্বশুর বাড়ি ঢুকাইছে কাঁঠাল থেরাপি দেওয়ার জন্য। কাঁঠাল থেরাপি বোঝেন? কাঁঠাল খাওয়া শুরু হয়, খাইতে খাইতে সর্বশেষ যখন কাঁঠাল আছে, আপনারা কি করেন আমরা জানি না, আমরা যেটা করি সর্বশেষ যখন কাঁঠালটা খাই, ওই কাঁঠালটা আমরা পান্তা দিয়েও খাই না, মুড়ি দিয়েও খাই না, ওই কাঁঠালটা রস করি। কি করি? রস করার পরে রসগুলো ব্লেন্ডারের ভেতর দিয়ে সুইচ দিয়ে ফুল আলু ঘাটি। কথা বোঝেন তো? তো এফ সালমান রহমানকে 10 দিনের জন্য শ্বশুর বাড়িকে এই কাঁঠাল ঘাটি করার জন্য ঢুকাইছে। মনে রাখবেন, 10 দিন না, 10 বছর পার হয়ে যাবে, এদের কাঁঠাল তারা বিশেষ হবে। এফ সালমান রহমানকে আপনারা চেনেন না। ইনি কোন লোক ছিল জানেন? তথ্য আসছে, ব্যাংকে এফ সালমান রহমান বিভিন্ন ব্যাংক থেকে 36,000 কোটি টাকা ঋণ করছে। কার টাকা? এই শক্তিপুরের মানুষের টাকা। কার টাকা? আমার টাকা। কার টাকা? এই বাংলাদেশের জনগণের, 18 কোটি জনগণের টাকা। তারা এইভাবে লুট করে 36,000 কোটি টাকা বিভিন্ন ব্যাংক থেকে লোন করছে। এই টাকাগুলো এখন কে শোধ করবে মামু? কাঁঠাল থেরাপি। কি কাঁঠাল থেরাপি? আপনারা দেখেছেন এফ সালমান রহমান সহ আনিসুল হক আইনমন্ত্রী সাবেক, এদেরকে যখন আদালতে গত 2 দিন আগে তুলছে, খেয়াল করছেন? হাজার হাজার জনতা তাদেরকে পিটে মারার জন্য প্রস্তুত হয়েছিল। যখন আর্মি এবং পুলিশের ব্যারিকেডে আসতে পারে নাই, তখন একজন ডিম মারছে। কি মারছে? তার মানে বোঝা যায় ওরা যা করছে সব কুকীর্তি, একটাও তারা এই দুনিয়ার বুকে ভালো কাজ করে নাই। সম্মানিত ভাইরা, ইনি ছিলেন আপনার বেক্সিমকো কোম্পানির মালিক, ইনি ছিলেন এফসিএস ব্যাংকের মালিক, ইনি ছিলেন ইন্ডিপেন্ডেন্ট চ্যানেলের মালিক, যেই চ্যানেলগুলোতে সবসময় মিথ্যা খবর প্রকাশ। আজকে তাদের ক্ষমতা, আজকে তাদের বাহাদুরি দুনিয়ার বুক থেকে চিরতরে বিদায় হয়ে গেছে। আমরা এই জন্য বলতে চাই, তোমার নেতাদের কেবল কাঁঠাল থেরাপি দেওয়া শুরু হয়েছে, গোপালগঞ্জের গোপালীদেরকে আর্মিদের থেরাপি দেখছেন আপনারা? দেখেন নাই? আমি একটা কথা বলি, খুব ভালো লাগছে, গত 2 দিন আগের ঘটনা আমি আপনাদেরকে বলি, যুব সমাজদেরকে বলি, যারা সমাজে নেতৃত্ব দিচ্ছেন তাদেরকে বলি, এই শক্তিপুরের মাটিতে এখনো যারা ইয়াবা ট্যাবলেট নিয়ে বিভিন্ন নিশার যন্ত্র নিয়ে ঘুরে বেড়াচ্ছে, যারা আপনারা চেনেন, ওদেরকে নিযুক্ত করেন, ওদেরকে চিহ্নিত করেন, করে আপনি আর্মির কাছে খবর দেন। আর্মি খবর দেন। গত 2 দিন আগে আমার সুখানপুকুরে সৈয়দ আহমেদ কলেজে একটা দোকান ঘর চুরি হলো। 4 জন চোরকে তারা গ্রেফতার করলো। গ্রেফতার করার পরে বিশ্বাস করবেন না, আমি নিজের চোখে দেখেছি। এতদিন দেখলাম আমি মোবাইল ফোনে, গত পরশুদিন রাতে দেখলাম নিজের চোখে শত শত মানুষ 4 মাথায় চতুর্দিকে দাঁড়িয়ে থাকলো, আর 4 জন চোরকে মাঝখানে রাখার পরে এমন পিটাইলো ভাইরে আল্লাহ, যদি কোনো মানুষ দেখছে, ওখানে যে মানুষগুলো দেখছে, বিশ্বাস করবেন আমার বিশ্বাস, সুস্থ মানুষগুলো অসুস্থ হয়ে গেছে। আরেকজন নিশাখোরকে ধরে নিয়ে আসলো। 13 জন আর্মি মিলে কমসে কম 100টা বাড়ি মারছে বাসায়। শক্তিপুরের যুবকদেরকে সাবধান করে দেই, এখনো যারা এই নিশার সঙ্গে জড়িত আছো,
সাবধান হও। শক্তিপুরের সমাজ যারা চালনা করছেন, আপনারা ঐক্যবদ্ধ হন। এরকম কাজের সঙ্গে যদি কোনো যুবক জড়িত থাকে, এরকম যদি কোনো ব্যবসা তারা করে, তাদেরকে ধরিয়ে দিন। কারণ এদেরকে ধরিয়ে দেওয়া, এদের শাস্তি চাওয়া, এটা আমাদের ইমানি দাবি। কথা বলেন ঠিক কিনা? কারণ একটা যুবক হয়ে হাজার যুবকের জীবনটাকে তছনছ করে দিতে পারে। সম্মানিত ভাইয়েরা আমার, এজন্য বলবো, এখনো যারা লাফালাফি করতেছেন বন্ধ করেন, বন্ধ করেন আপনাদের লাফালাফি। কারণ লাফালাফির দিন শেষ, লাফালাফির দিন শেষ। কারণ আজকে আমরা এই শক্তিপুরের মসজিদের মুসল্লিরা ওই সমস্ত ভাইদেরকে জানিয়ে দিতে চাই, আমরা কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান। আমরা কার সন্তান? আমাদের মায়ের নাম হাজেরা, আমাদের বাবার নাম ইব্রাহিম, আমাদের ভাইয়ের নাম ইসমাইল। ইসমাইল আলাইহিস সালাম যেরকম করে মিনার ময়দানে নিজেকে কুরবানির জন্য প্রস্তুত নিতে হয়েছিল, সেই রকম করে আরেকটা বার যদি ইসলামের জন্য বাংলার জমিনে রক্ত দিতে হয়, আমরা রক্ত দিতে রাজি। তবুও কোনো এই সমস্ত বামরামদেরকে আগামীতে আর কখনো কোনো সময়ের জন্য দাঁড়াতে দেব না, দেব না, দেব না। কথা বলেন ঠিক কিনা? আমরা ইসমাইলের ভাই, ইব্রাহিম আমাদের পিতা। অনেক 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 হয়েছে। আহা, কি দিয়ে আমি আপনাকে বুঝাবো, কি দিয়ে আমি আপনাকে বুঝাবো? শুধু একটাই শিক্ষা আপনাকে আমাকে নিতে হবে, একটা শিক্ষাই আপনাকে আমাকে নিতে হবে। সেটা হলো অন্যায় কোনো কাজ করা যাবে না। অন্যায় কোনো কাজ যদি করি, এফ সালমান রহমানের মতোই কিন্তু আমাদের দশা হবে। গতকাল 15ই আগস্ট গেছে, শোক দিবস পালন করার জন্য 32 নম্বর ধানমন্ডির বাড়িতে এক নেতা গিয়েছিল। যারা যুবক ভাই ওরা জানে, শ্রীলঙ্কার গল্প করেছি এতদিন। শ্রীলঙ্কার গল্প বাংলাদেশে গতকাল ঘটে গেছে। সব কিছু ছিঁড়ে নিয়ে, কাপড় চোপড় খুলে নিয়ে, একমাত্র আন্ডারওয়্যার পরে নাচাইছে এবং পিটাইছে। যুবকেরা বলো, দেখছো কি দেখো নাই তোমরা গতকাল? নাকি আমি মিথ্যা কথা বলতেছি? একটা যুবক সাক্ষী দাও তো যে কি হ্যাঁ এরকম ঘটনা ঘটছে। হাত তোলোতে দেখি কারা দেখছো। আলহামদুলিল্লাহ। তার মানে আমি কোনো মিথ্যা সংবাদ পরিবেশন করছি না। বলতে চাচ্ছিলাম এটাই, তুমি এত ভালো কাজ করছো মামু, তোমাদেরকে দেখেই মানুষ এত খেপা কেন? ভালো কাজ করব, সর্বদা আমরা ভালো কাজ করব। খবরদার আমরা অন্যায়ের সঙ্গে কখনো জড়িত থাকবো না। খুব ফটর ফটর করতেছিল ব্যারিস্টার সুমন, ব্যারিস্টার সুমন। আরে ব্যারিস্টার সুমন, তোমাকে সবাই ভুলে যেতে পারে, ইসলামী আন্দোলনের কর্মীরা কখনো ভুলে যেতে পারে না। কারণ তুমি ব্যারিস্টার সুমন সর্বপ্রথম বাংলার জমিনে আল্লামা সাঈদীর পক্ষে তুমি কলম ধরেছিলে। আজকে বিদেশে যায় সালাম দিয়ে বলতেছে একটা আমাকে মাফ করে দেন, আমি একটু বাংলাদেশে যেতে চাই। তো যুবকেরা তো চাচ্ছে তুমি বাংলাদেশে আসো। তোমার বড় বড় খেলোয়াড়েরা বাংলার জমিন ছেড়ে বড় মাঠে খেলতে গেছে। এখন বাংলাদেশের মাঠ নাকি ছোট, এখন বড় মাঠে খেলতে গেছে। আসো, আমরাও খেলার জন্য প্রস্তুত আছি। বহুদিন থেকে খেলা হয় না। এখন তো বাংলাদেশের মাটি নিরপেক্ষ মাটি। কথা কন না কেন? খেলা কি পক্ষ বিপক্ষ যখন থাকবে, এই খেলাটা কিন্তু নিরপেক্ষভাবে হওয়াই দরকার। অনেকে চিন্তা করতেছেন হুজুর একটু থামেন। আরে ভাই থামবো তো, থামার সময় তো এখনো হয় নাই, অবশ্যই থামবো। হক কথাগুলো জাতিকে জানিয়ে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জাতি জানে না, সবার হাতে ফোন নাই, সবার বাড়িতে টেলিভিশন নাই, সবাই সংবাদ জানে না। এই সমস্ত জাতিদেরকে তাদের অপকর্মগুলো জানিয়ে দিতে হবে এবং তাদেরকে শিক্ষা নিতে হবে যে না, এরকম অন্যায় কোনো কাজ করা যাবে না। যদি করি, সামনে ভবিষ্যতে আমাদের দশা এর চেয়েও কঠিন খারাপ হয়ে যেতে পারে। আল্লাহ পাক আমাদেরকে রক্ষা করুক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন।